দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায়টি আলোচনা করব। আমরা অধ্যায়টিকে দুটি অংশে ভাগ করে নিয়ে আলোচনা করব। আদিবাসী বা উপজাতি সম্প্রদায় হল ভারতের প্রাচীন বাসিন্দা। কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই আদিবাসী সম্প্রদায় জমি, বিস্তীর্ণ জঙ্গল পরিষ্কার করে সেগুলোকে বাসযোগ্য জমিতে পরিণত করে এবং আবাদযোগ্য করে তোলে। ঔপনিবেশিক সরকার সাম্রাজ্যবাদী স্বার্থে ভারতীয় অরণ্য আইন 1865 এবং 1878 দ্বারা সেই জমি সরকারি সম্পত্তিতে পরিণত করে এবং তার উপর রাজস্ব আরোপ করে। আর এর ফলে আদিবাসী সম্প্রদায় বিদ্রোহী হয়ে ওঠে। বহিরাগত দিকু অর্থাৎ এই ইংরেজ শাসনের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করে। 19 শতকের এই আদিবাসী বিদ্রোহগুলোর মধ্যে অন্যতম বিদ্রোহগুলো ছিল চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। কোম্পানির বিরুদ্ধে তথা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘটিত বিদ্রোহ ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এছাড়াও সন্দ্বীপ বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, ফরাজি আন্দোলন, ওয়াহাবি আন্দোলন প্রভৃতি ছিল শোষণ, পীড়ন, অত্যাচারের বিরুদ্ধে নিপীড়িত কৃষক আন্দোলন। এ প্রসঙ্গে আমরা বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হব। বিদ্রোহ কি বা বিদ্রোহ কাকে বলে? কোনো নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত কোনো ব্যবস্থার বিরুদ্ধে বিরোধিতা করাই হলো বিদ্রোহ। এটি এককভাবে বা সমষ্টিগতভাবে, শান্তিপূর্ণভাবে বা সশস্ত্রভাবে হতে পারে। যেমন চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, নীল বিদ্রোহ ইত্যাদি হলো এর উদাহরণ। অভ্যুত্থান। অভ্যুত্থান হলো সমষ্টিগত ও সশস্ত্র আন্দোলন। দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে মানসিকতা সম্পন্ন মানুষ এতে যোগদান করে। আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের কথা বা 1946 সালের নৌ বিদ্রোহের কথা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারি। এরপরে
আমাদের আলোচ্য শব্দটি হলো বিপ্লব। বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক আমূল পরিবর্তনকেই বিপ্লব বলা হয়। দেশের অধিকাংশ মানুষ এতে অংশগ্রহণ করে। শান্তিপূর্ণ বা রক্তাক্ত উভয় পদ্ধতিতেই এটা সংঘটিত হতে পারে। যেমন ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব, ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব 1848 খ্রিস্টাব্দ, শিল্প বিপ্লব প্রভৃতি হল বিপ্লবের উদাহরণ। এখন আমরা আদিবাসী বিদ্রোহগুলো সম্পর্কে পরপর ক্রমান্বয়ে আলোচনা করব। প্রথমেই আমরা চুয়ার বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। 1798 থেকে 99 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম অঞ্চল, বাঁকুড়া জেলার দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় এই বিদ্রোহ হয়েছিল। পাইকান জমি সহ জমির ওপর অধিকার প্রতিষ্ঠা ও ইংরেজ কোম্পানির চড়া রাজস্বের প্রতিবাদে ইংরেজ কোম্পানির কর্মচারীদের অত্যাচার, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল এই বিদ্রোহ। বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন রায়পুরের জমিদার দুর্জন সিংহ, মেদিনীপুরের রানী শিরোমণি, গোবর্ধন দিকপতি, মোহনলাল এবং লাল সিং প্রমুখ নেতৃত্ব। অন্যদিকে 1831 থেকে 32 খ্রিস্টাব্দে বিহারের ছোটনাগপুরের রাঁচি, মানভূম, সিংভূম, হাজারিবাগ প্রভৃতি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বহিরাগত দিকু অর্থাৎ ইংরেজ জমিদার মহাজনদের বিরুদ্ধে আদিবাসী কোলরা এক আন্দোলন গড়ে তোলেন, যা ইতিহাসে কোল বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের নেতৃত্বের সামনের সারিতে যারা ছিলেন বুদ্ধু ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা প্রমুখ। পরবর্তীতে এই আন্দোলন তীব্র আকার ধারণ করলেও ক্যাপ্টেন উইলকিন্স গোলন্দাজ বাহিনীর সাহায্যে আন্দোলন দমন করেন। আন্দোলনের ফলশ্রুতি হিসাবে যদিও পরবর্তীকালে সরকার বাধ্য হয় উপজাতি সমস্যার সমাধানে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করতে, এছাড়া জমিদারদের হাত থেকে উপজাতির গ্রাম প্রধানদের হাতে জমি ফিরিয়ে দিতে বাধ্য হয়। এরপর একটি ইতিহাসের আদিবাসী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্দোলন সাঁওতাল বিদ্রোহের সম্পর্কে আমরা আলোচনা করব। 1855 খ্রিস্টাব্দে রাজমহল পাহাড়ের পাদদেশে ভাগলপুর ও বীরভূম এলাকায়, যাকে বলা হতো দামিনী কোহ, অর্থাৎ যার অর্থ পাহাড়ের প্রান্তদেশ, সেখানে বসবাসকারী সাঁওতালরা ইংরেজ বিরোধী
ও মহাজন বিরোধী এক ব্যাপক আন্দোলন গড়ে তোলেন। ভাগনাডিহির মাঠে সিধু কানুর নেতৃত্বে সমবেত সাঁওতালরা স্বাধীন সাঁওতাল রাজ্য গঠনের দাবি জানায়। এই বিদ্রোহ ইতিহাসে সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। সিধু কানু ছাড়াও চাঁদ ও ভৈরব নামে তার দুই ভাই বীর সিং, কালো প্রামাণিক, ডোমন মাঝি এরাও ছিলেন সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য নেতা। সাঁওতাল বিদ্রোহের ব্যাপকতায় ইংরেজ সরকার বা তৎকালীন সরকার বাধ্য হয় উপজাতিদের স্বীকৃতি দিতে, পৃথক জাতি হিসেবে, পৃথক উপজাতি হিসেবে, পৃথক সাঁওতাল পরগনা গঠন করতে বাধ্য হয়। দিকুদের প্রবেশ সাঁওতাল অধ্যুষিত এলাকায় নিষিদ্ধ করা হয়। সুদের হার সাঁওতাল অধ্যুষিত এলাকার জন্য নির্দিষ্ট করা হয়। সাঁওতাল অধ্যুষিত এলাকায় খ্রিস্ট ধর্ম প্রচারকদের খ্রিস্ট ধর্ম প্রচার করার অধিকার প্রদান করা হয়। এরপরে আদিবাসীদের অপর এক গুরুত্বপূর্ণ আন্দোলন বা বিদ্রোহ, যার নাম হলো মুন্ডা বিদ্রোহ। 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ছোটনাগপুরের রাঁচিতে বিরসা মুন্ডার নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনেরও অন্যতম কারণ ছিল মহাজনী শোষণ, অত্যাচার, নিপীড়ন, বর্ধিত রাজস্বের চাপ ইত্যাদি। বিরসা মুন্ডার নেতৃত্বে প্রথাগত অধিকার সহ অরণ্যের উপর অধিকার প্রতিষ্ঠাই ছিল এই বিদ্রোহের অন্যতম লক্ষ্য। তো আমরা এই যে আদিবাসী বিদ্রোহগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, দেখা যাচ্ছে যে এই বিদ্রোহগুলোর প্রতিটা ক্ষেত্রেই মূল কারণগুলো ছিল প্রায় একই ধরনের। আদিবাসী অধ্যুষিত এলাকায় জোর জবরদস্তি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করা, মহাজনদের অত্যাচার, আদিবাসী মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা, আদিবাসী মানুষদের ওপর বর্ধিত রাজস্বের চাপ, নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার নতুন চাপ ইত্যাদি কারণগুলোই ছিল বিদ্রোহগুলোর অন্যতম কারণ। বিদ্রোহগুলোকে তৎকালীন সরকার কঠোরভাবে দমন করেছিল, কিন্তু এটাও ঠিক আমরা লক্ষ্য করি বিদ্রোহগুলোর প্রতিটা ক্ষেত্রে এই বিদ্রোহগুলোর ব্যাপকতায় সরকারকে অনেক ক্ষেত্রে পিছু হটতে হয়েছে। তারা তাদের অনেক দাবি মেনে নিতে বাধ্য হয়েছে।
এই হচ্ছে আদিবাসী বিদ্রোহগুলোর সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। আমরা পরবর্তী অংশে অন্যান্য বিদ্রোহগুলো, যেমন রংপুর বিদ্রোহ, ভিল বিদ্রোহ, ইত্যাদি বিদ্রোহ সম্পর্কে, সন্দীপ বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ আছে, এই সমস্তগুলো আমরা পরবর্তী অংশে আলোচনা করব। আজ এই পর্যন্ত।